খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক নিলেন নাতনি জাইমা রহমান। দলীয় স্বার্থে জাতীয় নেতাদের অবদান ভুলে গেলে চলবে না, মন্তব্য প্রধানমন্ত্রীর। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। হামে প্রাণহানি 200 ছাড়ালো। শিশু সন্তান নিয়ে হাসপাতালে উদ্বিগ্ন অভিভাবক। টিকা ছাড়া জনসমাগমে না নেয়ার পরামর্শ। আইসিইউ সংকট আছে, কেবিনেও পাওয়া যাচ্ছে না। যে পরিমাণে রোগী আছে কিন্তু ওই পরিমাণে নার্স বা ডাক্তার কম আছে। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, এই ধরনের কোনো বাচ্চা হওয়ার সাথে সাথে আইসিইউ করতে হবে। ফিলিং স্টেশনে লম্বা সিরিয়াল ঠেলতেই বেলা শেষ। মজুদের খতিয়ান নয়, বিড়ম্বনাহীন তেলের যোগান চায় সাধারণ মানুষ। ফ্লাইট শেয়ার যারা করি আসলে আমাদের এখন জীবনে একটা অভিশপ্ত জীবনে দাঁড়াইছে, না আছে কর্ম এই তেলের জন্য। রাত 3টায় আসছি, আবার যদি সন্ধ্যা 6টার পর তেল দেয় তাহলে আমরা বাসায় যাবো কখন? অলরেডি 2টা পাম্পে দাঁড়াইছি, সেখানে সিরিয়াল যখন আমার শেষের দিকে আসে সেই মুহূর্তে তেল শেষ। গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি 11 দলের। বার কাউন্সিল নির্বাচন স্থগিতের বিষয়ে সংসদে এনসিপির প্রশ্ন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ রাখা হবে, সেইটা মূল ইস্যু। বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন। জোরে সোরে চলছে প্রথম হজ ফ্লাইটের প্রস্তুতি। দেশ থেকে নুসক কার্ড নিয়ে যাচ্ছেন নন ব্যালটিরা। কোটি টাকা খরচায় বিমান কর্মকর্তাদের সৌদি সফর ঘিরে বিতর্ক। বাস্তবে বিদেশ ভ্রমণের সুযোগ করে দেওয়া হচ্ছে বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য, এবং সেটার পিছনে সরকারি অর্থ, জনগণের অর্থ ব্যয় করা সম্পূর্ণভাবে অবৈধ বলে আমি মনে করি। কাতারে শেহবাজ, তেহরানে মুনির। দ্বিতীয় দফা আলোচনা ঘিরে পাকিস্তানের জোর তৎপরতা। যুক্তরাষ্ট্রের সদিচ্ছার উপর নির্ভর করছে সব, বলছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে কাল। জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা, জানালেন ক্যাপ্টেন মিরাজ। আমরা এই সিরিজগুলোতে যদি কনফিডেন্ট গেইন করতে পারি তাহলে আমাদের বিশ্বকাপে একটা ভালো প্রিপারেশন হবে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। 1 মাসেই প্রাণহানি ছাড়িয়েছে 200। 24 ঘন্টায় আরও হারিয়ে গেছে 8 শিশু। আক্রান্তদের স্বজনরা বলছেন, হামের এই যুদ্ধ কেবল চিকিৎসকদের নয়, এটি পুরো রাষ্ট্রের লড়াই। তাই হাম প্রতিরোধী এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অপরদিকে চিকিৎসকরা বলছেন, টিকার কোনো বিকল্প নেই, সেটি না পেলে এড়িয়ে চলতে হবে জনসমাগম। শিশুদের যন্ত্রণাকাতর আর্তনাদে ভারী হাসপাতাল প্রাঙ্গণ। কারো কোমল পেলব দেহে ক্যাথেটারের নির্দয় ছবল, নেবুলাইজার নিয়ে কারো বেঁচে থাকার লড়াই। বেড়েই চলছে হামের সংক্রমণ, কিছুতেই কমানো যাচ্ছে না এর প্রকোপ। শিশুদের জ্বর, পেট খারাপ, গায়ে র্যাশ ওঠা, এমন লক্ষণ থাকলেই আনা হচ্ছে হাসপাতালে। জ্বর, ঠান্ডা, কাশি, পেটের সমস্যা ছিল, এখন আইসি গত কালকে আসছি। ডাক্তার সাজেস্ট করছে আমাদেরকে ডায়রিয়া হাসপাতালে নিয়ে যেতে, আমরা ওইখানে নিয়ে গেছিলাম। ওইখানে গিয়ে দেখে যে র্যাশ বের হয়েছে, কালকেই বের হয়েছে র্যাশ। পরে ওনার সাথে সাথে আমাদের এখানে পাঠিয়ে। শিশুর মা বাবারা বলছেন, সরকারের তরফ থেকে প্রয়োজন জোরালো পদক্ষেপ নেয়া, নয়তো কমবে না মৃত্যুর মিছিল। সরকারে যারা আছে তাদের সন্তানের যদি কিছু হয়, তারা তো কোটি কোটি টাকা খরচ করে দেশের বাইরে ট্রিটমেন্টে তাদের সুব্যবস্থা আছে, কিন্তু আমাদের কিন্তু এখানে ছাড়া উপায় নাই। গণভোট এগুলো আমাদের তো অবশ্যই প্রয়োজন আছে, এগুলো বাস্তবায়ন করা। কিন্তু আমরা শুধু কিছু কথা শুনতেছি সংসদে আমাদের বাচ্চাগুলোকে নিয়ে। আইসিইউ সংকট আছে, কেবিনেও পাওয়া যাচ্ছে না। আর
সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যদি এটা বেসরকারিভাবে চিকিৎসাটার উদ্যোগ নেওয়া হতো তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। আমি টিকা আমাদের দেশে আয় নাই, আমাদের দেশ যায় না, না যায় না। এই জায়গায় মানে যে পরিমাণে রোগী আছে কিন্তু ওই পরিমাণে নার্স বা ডাক্তার কম আছে। চিকিৎসকরা বলছেন টিকা না নেয়া, আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা এবং সচেতনতা ঘাটতির কারণেই বাড়ছে সংক্রমণ। টিকা দেওয়া পর্যন্ত যেটা করতে হবে বাচ্চাদের এখন, যেহেতু খুবই ইনফেকশিয়াস এবং র্যাশ আসার আগের 4 দিন কিন্তু হাম ছড়ায়, এটা হচ্ছে ডেঞ্জারাস। একটা বাচ্চার হাম উঠে গেছে, বুঝেই গেল এটা হাম, ওকে আলাদা করে রাখলাম, বাসায় পাঠালাম, কিন্তু জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, এই ধরনের কোনো বাচ্চা হওয়ার সাথে সাথে ওকে আইসোলেট করে ফেলতে হবে। বাচ্চাদেরকে এখন বাসায় রাখবেন, একদম সোজা কথা। জনসমাগমপূর্ণ জায়গায় যাবেন না, এমনকি দরকার দাদার বাড়ি, নানার বাড়ি, ঘোরাঘুরি যতগুলি আছে সব বন্ধ। এদিকে রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে চলছে হামের টিকাদান কর্মসূচি। সকাল থেকে ভিড় লেগেই থাকে সেসব কেন্দ্রে। বাচ্চার বয়স 11 মাস, টিকা দিতে পারছি ঠিকঠাক। সকালের দিকে আমাদের ভিড়টা খুব বেশি থাকে। চিকিৎসকরা জানিয়েছেন সাধারণত হামের টিকা নেয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শিশুদের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কারো অপেক্ষা 12 ঘন্টার, কেউ ঠাঁই দাঁড়িয়ে 24 ঘন্টার উপর, তবুও পাচ্ছেন না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। সময়ের সাথে ক্রমান্বয়ে বাড়ছে এই সংকট। পাম্প মালিকরা বলছেন চাহিদার অস্বাভাবিক বৃদ্ধি আর ডিপো থেকে মূল চাহিদার 1/3 সরবরাহেই বাড়ছে জট। দীর্ঘ এই যানবাহনের লাইনের শুরু আছে কিন্তু শেষ খুঁজে পাওয়া মুশকিল। জ্বালানি তেলের জন্য মধ্যরাত থেকে দুপুর অবধি দুঃসহ এই অপেক্ষা। এই যেমন মিরপুরের শাহ আলম। কল্যাণপুরের এই পাম্পে বুধবার দুপুর 12টায় সিরিয়াল দেন তিনি। সন্ধ্যা নাগাদ পৌঁছান নজেলের সামনে, ততক্ষণে শেষ মজুদ তেল। তারপর থেকে 24 ঘন্টারও বেশি সময় ধরে তিনি অপেক্ষায়। নজেলটা আমার গাড়িতে লাগাবে, তো সেই পর্যায়ে তেলটা শেষ হয়ে যায়, তখন গাড়ি তো আর আমি নিয়ে যেতে পারবো না। গাড়ি তো একবারে আমার তেল নাই, দেখে আমি গাড়িটা বন্ধ। এদিকে আসাদ গেটের পাম্পে সকাল 11টাতেই শেষ জ্বালানি তেল। গত রাত থেকে লাইনে দাঁড়িয়ে 12 ঘন্টা পরও তেল পাননি গ্রাহকরা। তেল নিতে আবারও অপেক্ষা সন্ধ্যা 6টা পর্যন্ত। অলরেডি 2টা পাম্পে দাঁড়াইছি, সেখানে সিরিয়াল যখন আমার শেষের দিকে আসে সেই মুহূর্তে তেল শেষ। তো বিশেষ ছুটি নিয়ে এসেছি যে তেল লাগবে, তেল ভরতেছি। ভিআইপি মুভমেন্ট করে মিনিমাম 40টা বাইক মানে রং সাইড দিয়ে এসে ঢুকে, আর আমরা বসে থাকি 5 ঘন্টা। রাত 3টায় আসছি, আবার যদি সন্ধ্যা 6টার পর তেল দেয় তাহলে আমরা বাসায় যাব কখন? এই কর্মজীবন তো আমরা রাইড শেয়ার যারা করি তাদের সাথে আমাদের এখন জীবন একটা অভিশপ্ত জীবনে দাঁড়াইছে। না আছে কর্ম এই তেলের জন্য। তেল নিয়ে সংকট আর ভোগান্তির দৃশ্য এখন নিত্যকার। এর মাঝে ভিআইপি লাইন নামে পৃথকভাবে জ্বালানি সরবরাহের অভিযোগও তুলছেন সাধারণ গ্রাহকরা। এ পরিস্থিতিতে শারীরিক কষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। এতে অতিষ্ঠ গ্রাহকরা চান স্পষ্ট ব্যাখ্যা, চান প্রতিকার। ফজরের নামাজ পড়লাম, মসজিদে একটু রেস্ট নিলাম, তারপরেও মনে করেন শরীর আর চলতেছে না, জানি না এই অবস্থা কবে শেষ হবে। ডবল লাইন দিচ্ছে, এই ডবল লাইন যদি দেয় তো তাহলে তো আর এদিকের গাড়ি পাবে না। যদি আমরা সিরিয়াল ধরি তাহলে অফিস করব কখন? সরকার বারবারই বলছে জ্বালানি তেলের সংকট নেই অন্তত 2 মাস, অথচ পাম্পগুলোর চিত্র একেবারেই ভিন্ন। পাম্প সংশ্লিষ্টরা বলছেন অস্বাভাবিক হারে বেড়েছে প্যানিক বাইং, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ অপর্যাপ্ত। এই উভয় সংকটে এখন পাম্প চালানোই দুষ্কর। চাহিদার তুলনায় আমাদের সরবরাহটা খুবই কম, তো যার কারণে হচ্ছে যে প্রতিদিনই মানুষের সাথে একটা ঝগড়াঝাটি কাচার লেগেই থাকে। তো এই মুহূর্তে আসলে এই ব্যবসাটা করাও এখন জটিল হয়ে দাঁড়িয়েছে আমাদের পক্ষে। ডেলি আমাদের মনে করেন 30-35 হাজার লিটার তেল লাগে, তো সেখানে যদি আমি 13,500 বা 18,000 পাই, তাহলে বাদবাকি দেওয়া মানে সময়টা তো আপনার পাম্প বন্ধই থাকে। শিগগিরই ফুয়েল পাস কার্যকরের দাবি তুলেছেন গ্রাহকরা। পাশাপাশি পাম্পে বাড়াতে হবে তেলের সরবরাহ। তাদের প্রত্যাশা এতে কিছুটা হলেও কমবে সংকট। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়, বরং ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন আরও একবার। তারেক রহমান জানান, ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করেন। আমরা গণতান্ত্রিক দল,
নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবল সফল রাজনীতিবিদই নন, একজন মুক্তিযোদ্ধাও। 1971-এ স্বামী জিয়াউর রহমান যখন রণাঙ্গনে, ঠিক তখন এই মহিষী নারী 2 শিশু সন্তান নিয়েছিলেন গৃহবন্দী। 1981 সালে স্বামীর পর রাজনীতিতে এসে বেছে নিয়েছিলেন আপসহীন অনন্ত সংগ্রামের পথ। 3বার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন সমৃদ্ধির পথে সুযোগ করেছেন নারীর পথ চলা। অবশেষে এই মহিষীকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করল বাংলাদেশ। ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রীয় আয়োজনে প্রধান অতিথি তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর হাত থেকেই দাদির পুরস্কারটি গ্রহণ করেন নাতনি জায়মা রহমান। রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই মমতাময়ী শিক্ষিকা মেহরিন চৌধুরী, যিনি বিমান দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের বাঁচাতে জীবন আত্মত্যাগ করেছেন। মেহরিন চৌধুরীর আত্মত্যাগ সারা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সব মিলিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পেয়েছেন 15 বিশিষ্ট নাগরিক ও 5 প্রতিষ্ঠান। গুণীজন ও তাদের স্বজনদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কারপ্রাপ্তদের অবিস্মরণীয় অবদান ভবিষ্যতে বিশ্বজুড়েই সমাদৃত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধে অবদান রাখা জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতার ভূমিকা এবং অবদানকে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছে। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধাচিত্তে থাকা হীনমন্যতার পরিচয়। প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়, থাকতে হবে ঐক্যবদ্ধ এবং সতর্ক। আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বাড়তি দামে তেল কিনতে বিপুল অঙ্কের টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তা সত্ত্বেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত তেলের দাম বাড়ায়নি সরকার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। আমি আশ্বস্ত করতে চাই, জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা যদি সকলেই রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে বাহুল্যের বর্জন, এমনকি পারিবারিক পর্যায়েও যদি অমিতব্যয়িতা পরিহার করি, তার জন্য আমি দেশের সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি। 1977 সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে চালু হয় রাষ্ট্রের সর্বোচ্চ ও গৌরবময় স্বাধীনতা পুরস্কার, যাতে এবার নিয়ে মোট 346 জন বিশিষ্ট ব্যক্তি ও 37টি প্রতিষ্ঠান সম্মানিত হল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল মধ্যরাতে শুরু হচ্ছে পবিত্র কাবার উদ্দেশ্যে মুসল্লিদের হজ যাত্রা। রাত 12:30টায় ঢাকা থেকে 419 জন যাত্রী রওনা করবেন সৌদি আরবের পথে। আর এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সবশেষ প্রস্তুতি। আল্লাহর পবিত্র ঘরে হাজির হবেন তার বান্দারা। কাবার পথ ধরতে বৃহস্পতিবার সকাল থেকে হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন মুসল্লিরা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে তাই শেষ মুহূর্তের ব্যস্ততা। যাত্রীরা প্রস্তুত হচ্ছেন তাদের জীবনের গুরুত্বপূর্ণ এই ধর্মীয় সফরের জন্য। এমন এক সময় এই যাত্রা যখন মধ্যপ্রাচ্যের আকাশে ফুরুচ্ছে না বারুদের গন্ধ। তারপরেও আল্লাহর সন্তুষ্টি অর্জনে একাট্টা সবাই।
কোনো আতঙ্ক নাই। ইনশাআল্লাহ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা রেখেছে, যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তারা সেই ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। যুদ্ধ বিগ্রহ ওখানে না হয় এটা আশা করতেছি, এর জন্য আল্লাহর কাছে দোয়া। এখানে হানাহানি গন্ডগোল এটা যেন না হয়, ওটার জন্য তো আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাবো। হজযাত্রা নিরাপদ করতে কাজ করছেন ধর্ম ও পররাষ্ট্র মন্ত্রণালয়। আশকোনা ক্যাম্পে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেলেনি অব্যবস্থাপনার কোনো অভিযোগ। সবগুলো ভালো আছে, সুন্দর পরিবেশ, সব ভালো আছে, আল্লাহর রহমতে সব ঠিক আছে, আল্লাহ শুকরিয়া। এখন আগামীকাল রাত 12:30টায় আমার ফ্লাইট, বাংলাদেশ বিমান ফার্স্ট ফ্লাইটে, আল্লাহর রহমতে আল্লাহ যদি কবুল করে আমরা ফার্স্ট ফ্লাইটে যাবো আর কি। এবারও হজযাত্রীর কোটা পূরণ হয়নি বাংলাদেশে। সব মিলিয়ে এবার ৭৮,৫০০ মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন, যার প্রায় ৩০,০০০ জনই নারী। হজের খরচটি হঠাৎ করেই বেড়েছিল, বিগত সরকারের সময় অনেক বেশি, সে কারণে অনেক ধর্মপ্রাণ মুসলমান হজ বিমুখ হয়। আমরা গত 2 বছরে বিমান ভাড়াটা অনেক কমিয়েছি। এই বছর আমাদের বর্তমান যে গণতান্ত্রিক সরকার, সেই সরকারের কমিটমেন্ট হজ যাত্রীদের খরচ আরও কমানো। আমরা আশা করি আগামী দিনে বিমান ভাড়া আরও কমবে, সার্বিকভাবে হজের খরচ আরও কমবে। এবছর প্রত্যেক হজযাত্রীর জন্য নুসুক কার্ড বাধ্যতামূলক, যার মাধ্যমে সৌদি আরবে সব সেবা পাবেন হজযাত্রীরা। নন ব্যালটি হাজিরা ঢাকায় এই কার্ড পাচ্ছেন, ব্যালটিরা পাবেন মক্কা পৌঁছে। মিনা, আরাফা এবং মুজদালিফা এই এরিয়াটাকে মাশায়ের এরিয়া বলা হয়, সেই এরিয়াতে কিন্তু এই নুসুক কার্ড ব্যতীত যাওয়া যায় না। এবং হজ মৌসুমে সৌদি সরকার খুব কড়াকড়ি আরোপ করেন যে নুসুক কার্ড ছাড়া ইনফ্যাক্ট আপনি আপনার হোটেল থেকে বেরও হতে পারবেন না। হজযাত্রীর সাথে কোনো এজেন্সি প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সংশ্লিষ্টদের। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকট, হামে শিশু মৃত্যুসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণভোটের রায় বাস্তবায়নে বৈঠক শেষে দেশব্যাপী 2 সপ্তাহের আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। হুঁশিয়ারি, পতিত সরকারের মতো আন্দোলনে বাধা দিলে তাদের মতোই হবে পরিণতি। একই সাথে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলীয়করণ ঠেকাতে জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন প্রয়োজন। গণভোটের রায় বাস্তবায়নে করণীয় সহ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক। উপস্থিত ছিলেন জামাত আমির সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে চলমান তেল সংকট, হাম সংক্রমণ পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান নিয়ে সমালোচনা করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, প্রশাসনে দলীয়করণ এবং স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এই অনিয়ম থেকে দেশবাসী মুক্তি পাবে না। জনদুর্ভোগ দূর করা এবং দলীয়করণের মধ্য দিয়ে দেশকে যে আবার সেই যে কালো যুগ থেকে জাতি রক্ত দিয়ে ফিরালো, প্রশাসনের মধ্যে যে নির্দলীয় নির্লজ্জভাবে যে দলীয়করণ চলছে, 1-1.5 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে, যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু করেছে। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ। হুঁশিয়ারি দেন, পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও হবে তাদের মতোই। নিয়মতান্ত্রিক গঠনমূলক দেশের জন্য আন্দোলন বিরোধী দল তো করবে, কিন্তু সরকারি দল এটাকে মোকাবেলা করার যে ভাষা, আমরা ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সেই ভাষার প্রতিধ্বনি বা প্রতিচ্ছবি বা সেই সুর বা সেই কণ্ঠ তাদের কাছ থেকে কিন্তু শুনতে পাচ্ছি। এখানে কোনো ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী নিপীড়ন যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার পরিণতি আগেও যা হয়েছে তাই হবে। এদিন গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয় 11 দলীয় ঐক্য। আগামী 18 এপ্রিল থেকে কর্মসূচি শুরু হয়ে 2 মে পর্যন্ত চলবে। 18 এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কোটি কোটি টাকা খরচ করে একঝাঁক কর্মকর্তাকে সৌদি আরব পাঠাচ্ছে বিমান কর্তৃপক্ষ।
বলা হচ্ছে তাদের মাধ্যমে হজ যাত্রীদের অধিকতর সেবা দেওয়া হবে। তালিকায় গ্রাহক সেবা বিভাগের প্রধান সহ আছেন বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। গত বছর হজ অপারেশনে এমন কাউকে পাঠানো হয়নি। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থার এমন পদক্ষেপকে অপ্রয়োজনীয় এবং হজের নামে বিদেশ ভ্রমণ বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। গেলবারের তুলনায় এবার দেশ থেকে হজযাত্রী প্রায় 25,000 কম। আগেরবার না থাকলেও এবার 35 বিমান কর্মকর্তাকে পাঠানো হচ্ছে হজযাত্রীদের বিশেষ সেবায়। সৌদি আরবে প্রায় 2 মাস অবস্থান করবেন তারা। খরচ হবে 8 কোটি টাকারও বেশি। প্রতিদিন প্রত্যেককে ভাতা হিসেবে দেওয়া হবে 32,000 টাকা। বহরের নেতৃত্বে থাকবেন গ্রাহক সেবা বিভাগের পরিচালক বদরুল হাসান লিটন। 3 গুণ কাজ তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা অমানবিক। আর আপনারা এই জন্য এটা 35 সংখ্যাটা সঠিক হয় না, এটা 3 টাইমস করা দরকার ছিল। এই কিচ্ছুতা সাধনের কথা বলেই কিন্তু 35 আনা হয়েছে। 40,000ই তো আপনি হবে, তো ওইগুলো মেনটেন করা কিন্তু খুবই টাফ হবে। এখানে কেউ করতে যাচ্ছে না। এবং বিমানের ইতিহাসে আছে প্রত্যেকবার গেছে, গতবার মিস করাতে অনেক সমস্যা হয়েছে। গত বছর হজ অপারেশনে বড় কোনো অভিযোগ ছিল না যাত্রীদের। সরকারের খরচও ছিল অন্য যে কোনো বারের তুলনায় কম। তবুও বিমান কর্মকর্তাদের সফরকে অস্বাভাবিক বলছে টিআইবি। এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদেরকে সুযোগ দেওয়ার জন্য বা অসাধু কর্মকর্তার প্রণোদনায় বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে কিছু অসাধু ব্যক্তিকে সুযোগ দেওয়ার জন্য এরকম হজের নামে আসলে বাস্তবে বিদেশ ভ্রমণের সুযোগ করে দেওয়া হচ্ছে বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য, এবং সেটার পিছনে সরকারি অর্থ, জনগণের অর্থ ব্যয় করা সম্পূর্ণভাবে অবৈধ বলে আমি মনে করি। তার যারা এর সাথে জড়িত তাদের জবাবদিহি নিশ্চিত করা দরকার, এবং বিশেষ করে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে হজে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে এই সুবিধাটা বাতিল করা। ইরান যুদ্ধের কারণে সার্বিক বিশ্ব পরিস্থিতি এখন টালমাটাল। তাই ব্যয় করার ক্ষেত্রে বিমানকে আরও সতর্ক এবং স্বচ্ছ হওয়ার পরামর্শ সাবেক এমডির। যে কোনো জিনিসই হতে পারে, তার যৌক্তিকতাটা থাকবে। এই সেবা আগে নিশ্চিত হয়নি, এখানে দুর্বলতা ছিল, হয়তো এটা কোনো রকম হয়েছে, আমরা সেটাকে আরো ভালো করতে চাই। তেলের মূল্য বৃদ্ধি কিন্তু বাই দিস টাইম হয়েছে, তো সেই জন্যে খরচ তুলনামূলকভাবে যখন বৃদ্ধি পাবে সেটা কিন্তু যারা কর্তৃপক্ষ তাদের বিবেচনায় প্রথমেই থাকে। তারপরও সেটা কেন করা হচ্ছে সেই ক্ষেত্রে ওনারাই হয়তোবা যৌক্তিক কোনো কারণ থাকলে বলতে পারবে। বাংলাদেশ থেকে এবার হজ করতে যাচ্ছেন ৭৮,৫০০ মুসল্লি। এর মধ্যে ১২৮টি ফ্লাইটে ৩৯,৬৫০ জনকে বহন করবে সরকারি উড়োজাহাজ সংস্থা বিমান। শুক্রবার রাতে শুরু হবে এবারের হজ ফ্লাইট। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে 4,68,220টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে তথ্য দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। 3 মেয়াদী কর্মপরিকল্পনায় সরকার শূন্য পদ পূরণ করবে বলে জানান প্রতিমন্ত্রী। এদিন সংসদে অধস্তন আদালতে প্রায় ৪.৫ লাখ মামলা বিচারাধীন থাকার তথ্য জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। এছাড়া প্রত্যেক উপজেলা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিনের কার্যসূচিভুক্ত ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের মুলতবি সভা শুরু হয় বৃহস্পতিবার সকাল 10:30টায়। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন। কার্যসূচি অনুযায়ী শুরুতে সরকারদলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম প্রশ্নোত্তর টেবিলে সরকারি চাকরিতে বর্তমান শূন্য পদ সংখ্যা ও নিয়োগের বিষয়টি উত্থাপন করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে 4,68,220টি পদ শূন্য ছিল। এসব শূন্য পদ পূরণে 6 মাস, 1 বছর ও 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। একই দিনে সংসদে পানি সম্পদ মন্ত্রীও একাধিক প্রশ্নের জবাব দেন। জানান, পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে। ব্যয় ধরা হয়েছে 34,497 কোটি 25 লাখ টাকা। পদক্ষেপ গ্রহণ করছি যার ভিত্তিতে হয়তোবা অদূর ভবিষ্যতে আমাদের এই নির্মাণাধীন কাজ আমরা উদ্যোগ নিতে পারবো। দেশের নিম্ন আদালতগুলোতে 40,41,924টি মামলা বিচারাধীন থাকার তথ্য জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এছাড়া মামলার জট কমাতে 871টি আদালত ও 232টি বিচারকের পদ সৃজন করা হয়েছে বলেও সংসদকে জানান আইনমন্ত্রী।
প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়। ঢাকা বার হলো, বলা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর বার। এছাড়াও টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আসায় সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান চিফ হুইপ। তিনি এই জাতিকে সম্মানিত করেছেন, আমি তার জন্য আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অধিবেশন শেষে তিনি জানান সরকার কর্মমুখী শিক্ষার পরিকল্পনা হাতে নিয়েছে। সমগ্র বাংলাদেশের সমগ্র উপজেলায় কারিগরি প্রতিষ্ঠান তৈরি করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী চান বাংলাদেশে একটা হোক যে আমাদের কর্মমুখী উৎপাদনের কর্মমুখী শিক্ষার একটা হাব। রবিবার দুপুর ৩টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিতের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। জ্বালানি সংকট আর ২২,০০০ আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে বার কাউন্সিল বিএনপির আইনজীবী দখল করে রেখেছে বলে অভিযোগ করেন এনসিপির আইনজীবীরা। আইনিভাবে ভোট আয়োজনের দাবি তাদের। বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল আগামী ১৯ মে বার কাউন্সিলের সদস্য নির্বাচন ঘিরে মনোনয়ন ফরমও বিক্রি শুরু করে সংস্থাটি, যার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এরই মধ্যেই বুধবার রাতে জরুরি বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিত করা হয়। বলা হয়, জ্বালানি সংকটের কারণে দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত ঘটতে পারে, সেই শঙ্কায় এই পদক্ষেপ। তবে এনসিপির আইনজীবী সংগঠনের নেতাদের অভিযোগ, বিএনপিপন্থী আইনজীবীদের দখলদারিত্ব ধরে রাখতে ভোট স্থগিত করা হয়েছে। বিএনপির সমর্থিতর বাইরে কাউকে ফর্ম কিনতে দেওয়া হয়নি, হেনস্থা করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। শরীয়তপুর বার অ্যাসোসিয়েশনে একজন সিনিয়র সদস্যকে, তিনি এনসিপির সমর্থনে ছিলেন, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে এবং ওই বার অ্যাসোসিয়েশনে বিএনপির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সারা দেশের বার অ্যাসোসিয়েশনগুলো তারা এভাবে কোনো ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করে নিজেদের জবরদখলে রাখতে চাচ্ছেন, যেমনইভাবে বার কাউন্সিলে তারা অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে করেছেন। আমরা স্পষ্ট করে দাবি জানাচ্ছি যে অবিলম্বে বার কাউন্সিলের নির্বাচন ঘোষণা করতে হবে। এই অভিযোগের বিষয়ে বিএনপিপন্থী আইনজীবীদের কোনো বক্তব্য পাওয়া না গেলেও সংসদে ব্যাখ্যা দিয়েছেন আইনমন্ত্রী। এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি জানান, সবই হয়েছে আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে। সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়, আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ রাখা হবে, সেইটা মূল ইস্যু। আইনজীবীদের দাবি ছিল বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে, ঢাকা বার হলো, বলা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর বার, যেখানে ২২,০০০-এর উপরে লয়া আছে। সেই বারের নির্বাচন সামনে, ২৯ তারিখে সেই বারের নির্বাচন। সেই নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে, বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন। সেই কারণে সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বার কাউন্সিল নির্বাচন হয়নি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটিকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে নির্বাচন দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। আমরা দায়িত্ব গ্রহণ করার পরেই বার কাউন্সিলের নির্বাচন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 11টায়। সবশেষ 2 সিরিজের ধারাবাহিকতায় এই সিরিজটি জিততে চান টাইগার দলপতি মেহেদী হাসান মিরাজ। নিয়মিত স্কোয়াডের 10 ক্রিকেটার না থাকলেও সিরিজ জয় সম্ভব বলছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। দৃষ্টিনন্দন রূপালী এই ট্রফিটা হাতে নিয়ে হাস্যোজ্জ্বল বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর নিউজিল্যান্ড দলপতি টম ল্যাথাম। তবে 3 ম্যাচের সিরিজ শেষে নিশ্চিতভাবেই এই 2 অধিনায়কই এককভাবে ট্রফিটা নিজের করে পেতে চান। ঘরের মাঠের ম্যাচ আর পূর্ণ শক্তির স্কোয়াড, এই 2 মানদণ্ডে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখা যেতেই পারে। তবে আপনি জানেন কি আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অবস্থান কত? উত্তরটা 2, অর্থাৎ 9 আর 2 নম্বর দলের এক অসম লড়াই বলতেই পারেন। সে হিসেবে বাংলাদেশের বিপক্ষে তো ফেভারিট নিউজিল্যান্ড।
তবে ওয়ানডে ফরম্যাটের জীর্ণ ফর্মটা কাটিয়ে উঠছে বাংলাদেশ। সবশেষ 2 সিরিজে মিরাজের দল হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানকে। সেই ধারাবাহিকতা বজায় রেখে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজেও জয় চায় স্বাগতিকরা। দারুণ ছন্দে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট, বিশেষ করে পেসাররা। সেই সাথে নিউজিল্যান্ডকে হারাতে মিরাজ আর রিশাদের স্পিনও হতে পারে টনিক। পার্ট টাইমার হিসেবে সাইফ হৃদয়রা বোলিং করলেও অবাক হবার কিছুই থাকবে না। আমার কাছে তো মনে হয় যে আমার টিমটা এখন খুব ভালো একটা শেপে আছে এবং বন্ডিংটা খুবই ভালো আছে এবং লাস্ট 2টা সিরিজ তার উদাহরণ। আমার কাছে মনে হয় না ওই রকম বেশি গ্যাপ আছে। আর যেহেতু একটা জায়গায় আমরা ওয়ারিড ছিলাম ব্যাটসম্যানরা রান করতে পারছে না, বাট এখন সবাই খুব ভালো শেপে আছে এবং সবাই রান করছে, এটাও একটা টিমের জন্য অনেক পজিটিভ দিক। আইপিএল ও পিএসএল খেলতে এই মুহূর্তে নিউজিল্যান্ডের নিয়মিত স্কোয়াডের 10 জন ক্রিকেটার বাইরে, কিন্তু বর্তমান স্কোয়াডের ক্রিকেটাররা অনভিজ্ঞ নয় মোটেও। তাই তো 2023 সালের সবশেষ বাংলাদেশ সফরের মতো এবারও সিরিজ জয় করতে চান টম ল্যাথাম। তবে বাংলাদেশের এবারের দলটা বেশি ভারসাম্যপূর্ণ বলছেন কিউই দলপতি। ভারসাম্যের দিক থেকে বাংলাদেশের এবারের দলটা বেশ গোছানো। তাদের পেস ও স্পিন 2 বিভাগই যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। আর এবারের ম্যাচ হচ্ছে দিনে। আমার মনে হয় না অতীতে এখানে খুব বেশি হয়েছে এমন সময়ে। আমার অভিজ্ঞতা নেই দিনের ম্যাচ খেলার। দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের রাজস্ব আদায় উদ্বেগজনক। গত 3 বছরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, এমন মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সন্ধ্যায় ওয়াশিংটনের রিজিওনাল আউটলুক প্রতিবেদন প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। জানায়, নতুন অর্থায়ন নিয়ে সরকারের সাথে এখনও আলোচনা চলছে। পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, এশিয়া মহাদেশ তেল ও গ্যাসের উপর বিশ্বের সবচেয়ে বেশি নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘ হলে এই অঞ্চলে জ্বালানির পাশাপাশি সার ও সালফারের আমদানি বড় সংকট তৈরি করবে। তাই প্রায় সব দেশে জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে বলেন, নতুন সরকার মাত্রই দায়িত্ব নিয়েছে, চলমান সংস্কার এগিয়ে নেবার বড় সুযোগ তাদের সামনে আছে। তাই দেখতে হবে আগামীতে তাদের কাজের পরিধি কেমন থাকে। So my question focuses on China. So when you talked about small, this is the right time to undertake ambitious reforms. নতুন সরকারের সাথে IMF এর বিস্তারিত আলোচনা হয়েছে। তারা আমাদের বেশ কিছু পরামর্শের কথা জেনেছে। সংস্কারের বড় সুযোগ তাদের সামনে আছে, বিশেষ করে রাজস্ব খাত এবং আর্থিক খাত সংস্কার নিয়ে বেশ কিছু কাজ করার আছে। It's on the lower side. শিগগিরই সংশোধন হচ্ছে জাতীয় সম্প্রচার নীতিমালা। নীতিমালায় বেসরকারি টেলিভিশনগুলোকে ডিজিটাইজেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সচিবালয়ে তথ্য সচিবের সঙ্গে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো এবং কেবল অপারেটরদের সংগঠন কোঅপের নেতাদের বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়। বেসরকারি টেলিভিশনগুলোকে পে চ্যানেলে রূপান্তরের বিষয়েও কথা হয় তাদের মধ্যে। 2014 সালের নীতিমালা সংশোধন করে যুগোপযোগী করা হচ্ছে জাতীয় সম্প্রচার নীতিমালা। নীতিমালা সংশোধনের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো টেকসই এবং ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনেক সংশোধনীতে একমত হন সংশ্লিষ্ট পক্ষ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাডকোর প্রতিনিধিরা। মার্কেট সাইজ এবং অ্যাডভার্টাইজমেন্ট যা আছে তাতে দিয়ে এতগুলো টেলিভিশন চলা খুবই কঠিন। এই কারণে আমাদের পে চ্যানেল করতে হবে, সেটা নিয়ে কথা বলেছি আমরা এবং এটা নিয়ে ডিসকাশন হবে। ডিজিটালাইজেশন হলে সক্রিয়ভাবে টেলিভিশনের টিআরপি জানা যাবে, সরকারের রাজস্ব বাড়বে, সাথে আয় বাড়বে টেলিভিশন চ্যানেলের। আমাদের দেশীয় যে বেসরকারি চ্যানেলগুলো আছে সেগুলো টিআরপি যে একটা ব্যাপার আছে সেগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, আমাদের কন্টেন্টের মানও বাড়বে এবং গ্রাউন্ড থেকে একটি রেভিনিউ জেনারেট হবে, যেটা টেলিভিশন সেক্টর, টেলিভিশন ওনার যারা আছে তারাও পাবে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে। ডিজিটাল হলে সরাসরি গ্রাহকের কাছ থেকে আয় পাবে টেলিভিশন চ্যানেলগুলো। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দ্বিতীয় দফার বৈঠকেই ইরানের সাথে শান্তি চুক্তি এবং সমঝোতা করতে চায় যুক্তরাষ্ট্র, এমন আশাবাদ জানিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, নতুন আলোচনা ইসলামাবাদে হতে পারে। এদিকে মধ্যস্থতার বিষয়ে ইতিবাচক অবস্থান তেহরানেরও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমঝোতার পুরো বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার উপর। এর আগে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার পরবর্তী ধাপের কাঠামো নির্ধারণে তেহরানে দেশটির কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পাকিস্তানের মধ্যস্থতাকারীরা।
পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে চলছে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনার জন্য তোড়জোড়। তেহরান সফরে ইরানি প্রতিনিধিদের সাথে দফায় দফায় বৈঠকে বসেন আসিম মুনির। প্রাথমিক এসব আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ কর্মকর্তারা। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানের পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নিষেধাজ্ঞা ইস্যুতে সুর নরম করছে দুপক্ষই। ফলে এসব ইস্যুতে শিগগিরই বড় সিদ্ধান্ত আসতে পারে। এদিকে দ্বিতীয় দফার বৈঠকে ইরানের সাথে শান্তি চুক্তি এবং সমঝোতার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, নতুন আলোচনা ইসলামাবাদেই হতে পারে। আমরা এখন দুই পক্ষের দর কষাকষির বিষয়গুলো যাচাই বাছাই করছি। এরই মধ্যে আমরা চুক্তির সম্ভাব্যতার বিষয়ে আশাবাদী। আমরা মনে করছি আমাদের অবস্থান সমঝোতার জন্য ইতিবাচক। এখন দেখা যাক আলোচনা কিভাবে এগোয়। এ অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখনো আলোচনার সময় নির্ধারণ করা হয়নি। দ্বিতীয় দফার বৈঠকে বসার বিষয়ে কতটুকু আন্তরিক তা যুক্তরাষ্ট্রকেই প্রমাণ করতে হবে। আলোচনা এবং এই সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ পাকিস্তানের মধ্যস্থতায় চলছে। অপরপক্ষ কূটনীতি নিয়ে যে দাবি করছে সে বিষয়ে তারা আসলেই কতটা আন্তরিক তা এখনো দেখা বাকি। এই বিষয়টি যুক্তরাষ্ট্রকেই প্রমাণ করতে হবে। চলতি সপ্তাহের শুরুতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের বৈঠক হয়। কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয় ওই আলোচনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের পর এবার কাতার সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রাজধানী দোহায় কাতারের আমির সহ শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন তিনি। এক বিবৃতিতে ইসলামাবাদ জানায়, বৈঠকে উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার গুরুত্ব তুলে ধরেন শেহবাজ শরীফ। এর আগে বুধবার সৌদি আরবের জেদ্দায় দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।